ধন্যবাদ শোভনিতা। আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। তানজিমা আপু, তানজিনা আপু, প্লিজ এই 1 মিনিট আপনার জন্য। আপনি যখন আজকে আমি বীরাঙ্গনা বলছি থেকে পাঠ করছিলেন, আমি আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমি আমার জীবনের ছোট্ট একটি স্মৃতি শেয়ার করছি। তখন মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এবং তখনই আমি এই বইটা পড়েছি। তো বইয়ের প্রত্যেকটি চরিত্রই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের, বিভিন্ন তাদের আর্থসামাজিক অবস্থা ভিন্ন ছিল। কেউ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কেউ ছিলেন অনেক উচ্চবিত্ত পরিবারের, কেউ ছিলেন একদম নিম্নবিত্ত পরিবারের, কিন্তু তাদের সবার হাহাকার এবং যে কষ্টগুলো নীলিমা ইব্রাহিম অসম্ভব যত্নের সাথে ফুটিয়ে তুলেছেন। তো তার অনেকগুলো চরিত্রের মধ্যে একটা চরিত্র ছিল রিনা, যিনি কিনা একজন খুব শিক্ষিত সচ্ছল পরিবারের তরুণী ছিলেন। তো সবাই দেখা গেছে যে পরবর্তী দিনে কখনো কখনো ভাবে, আপনি যেটা বলেছেন, সামাজিকভাবে নিগৃহীতা হয়েছেন, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে, কেউ সমাজের দ্বারা, কেউ ইভেন নিজের স্বামীর দ্বারাও, যিনি তাকে সব জেনে শুনেই বিবাহ করেছিলেন, তাই তো? তো রিনা ছিলেন একটু অন্যরকম। উনি ওনার সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে এটা বলেছিলেন যে একজন মেয়ে তার জীবনে যা চায় তার সব আমি পেয়েছি, কিন্তু আমার শুধু একটু আগ্রহ যে এই বর্তমান প্রজন্মের কেউ যদি একটু আমার সামনে আসতো, এসে বলতো আমি তোমাকে সম্মান জানাই, তুমিও একজন মুক্তিযোদ্ধা, তোমার জন্যই আজকে আমাদের এই দেশ। তো তখন অনেক বয়স কম ছিল, তো খুব খুব উৎসাহী হয়েছিলাম। তো মাত্র ইউনিভার্সিটিতে ঢুকেছি। আমরা ইউনিভার্সিটির বাসে যেখান থেকে উঠতাম ওটা ছিল ডিওএইচএস এর কাছে, আমরা মহাখালীতে থাকতাম, আর উনিও থাকতেন ডিওএইচএস এ, ওটা ওখানে লেখা ছিল। তো একজন সিনিয়র আপুকে বলে কনভিন্স করে ফেললাম, উনি বাংলায় পড়তেন। তো উনি কিভাবে কিভাবে করে যেন ওই রিনার অ্যাড্রেস জোগাড় করে ফেলেছে ডিওএইচএস, জাস্ট 2 মিনিটসের ওয়াক, রাস্তা ক্রস করলেই ওনার বাসা। তো বললেন ইভা চলো আজকে আমরা যাই। তো ওইভাবে ইউনিভার্সিটি থেকে এসেছি, বাসে নেমেছি, নেমেই সোজা গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম, ওনার গেটের সামনে গিয়ে। আর যাওয়ার সাহস পাচ্ছিলাম না যে কিভাবে যাব, কি বলবো। ফিরে চলে এলাম। তারপর ঠিক আছে, আরেকদিন অনেক প্রিপারেশন নিয়ে যাব। হ্যাঁ, ঠিক প্রিপারেশন নিলাম, নিয়ে আবারও গেলাম ওনার বাসার সামনে, আবারও ফিরে আসলাম গেটের কাছ থেকে। প্রথম দিন থেকে মোট 4 বার আমরা চেষ্টা করেছি যাওয়ার জন্য, যেতে পারিনি, তবে ওনাকে দূর থেকে দেখার সৌভাগ্য হয়েছে। তো আজকে যখন আপনি কথাগুলো বলছিলেন, পড়ছিলেন, আমার স্মৃতিতে ওনার কথা ভাসছিল যে, এবং মনে হচ্ছিল এটা একটা জীবনের বড় অপূর্ণতা। হয়তো একটু সাহস করলেই যেতে পারতাম, হয়তো গিয়ে ওনাকে বলতে পারতাম। আমি নিশ্চিত কেউ হয়তো গিয়েছে, কেউ হয়তো বলেছে। আবার এটা ভাবি অন্যরাও যদি আমার মতো ওই দুয়ার থেকে ফিরে আসে, যে কি বলবো। তো যেটা করতে পারিনি, এখন আর সেখানে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমি জানি না এখন উনি কোথায় আছেন, তবে এখানের অনেক বাচিক শিল্পীরা আছেন, আমি কেউ না, আমি খুবই সাধারণ একজন মানুষ। তো আমি ছোট্ট একটা কবিতা পাঠ করছি মারুফ রায়হানের, সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ। এইটা আমি ওনার জন্য উৎসর্গ করছি। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ তানজিনা আপু। তো তাকালা পাখির নামে তোমার নাম কে রেখেছিল জানি না, সবুজ তোমার খুব পছন্দের রং ছিল, আর পাখির মতোই মিষ্টি ছিল তোমার কণ্ঠস্বর। আদর কাতর এক বালকের বিস্ময় ছিলে তুমি। দীর্ঘ ছুটিতে বাবা মার সঙ্গে করাচি থেকে উড়ে এসে বালকটি তার মুখ লুকাত তোমার আঁচলেরই নিচে। কি লাবণ্য ছিল তোমার ফর্সা মুখে, আর হাসিতে ছিল মধু। গ্রাম বাংলার নারীরা বুঝি এরকমই লক্ষ্মী হয়। আমার পৃথিবী ছিলে তুমি,
ছিলে প্রথম ভালোবাসা। সবুজ তোমার খুব পছন্দের রং ছিল। জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা। যখনই তোমার কথা ভাবি চোখে ভাসে শুধু সবুজ আর সবুজ। স্বদেশের শস্য শ্যামল প্রান্তরের মতো, বৃক্ষের সবে চঞ্চলতার মতো। তোমার নামে নাম রূপসী পাখির মতো সবুজে সবুজ, আহা সহস্র সবুজ। সেই সবুজের ভেতর দেখি লাল রক্তের ছোপ। কটা গুলি লেগেছিল তোমার শরীরে? তোমার সবুজ শাড়ি কতখানি লাল হয়েছিল আমার জানা নেই। সন্ত্রস্ত বর্বর সৈনিকেরা আচমকা ব্রাশফায়ার শুরু করে দিয়েছিল। যদি তারা তোমাকে তুলে নিয়ে যেত তাহলে কি হতো? তুমি কি বেঁচে থাকতে? তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বীরাঙ্গনা খেতাব নিয়ে, নাকি আত্মহননের পথ বেছে নিতে? আমি অনুমান করতে ব্যর্থ। গণ আদালতে কজন বীরাঙ্গনা এসেছিলেন। আমার কান্নার বয়স নেই, তবু তাদের দেখে খুব কান্না পেয়েছিল। কি সম্মানই না আমরা তাদের করছি 22 বছর ধরে। করুণ বেঁচে থাকা কিংবা গৌরবময় মৃত্যু, কোনটা তোমার জন্য শ্রেয় ছিল আমি জানি না। বাস্তবতা হলো তুমি নেই তো দেখালা, তুমি নেই। শুধু জেগে আছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ, যেন স্বাধীন বাংলাদেশের পতাকা। আজ পতাকার দিকে তাকালে তোমার সবুজ শাড়ি আর লাল রক্তের কথা মনে পড়ে যায়। তোমার সবুজ শাড়ি, তোমার বুকের রক্ত, তোমার সম্ভ্রম দিয়ে বোনা আমাদের এই জাতীয় পতাকা। তোতা খালা, যখন পতাকাকে স্যালুট করি তখন তোমাকেই অভিবাদন জানাই। যখন পতাকার নিচে এসে দাঁড়াই তখন আসলে তোমার স্নিগ্ধ আঁচলের স্নেহেই জড়ায়। এই পতাকার জন্য আজ আমার এক চোখে অশ্রু, অন্য চোখে অগ্নি। তোতা খালা, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার রক্তে ভেজা নরম বুকে মাথা রেখে শেষবার কাঁদতে দাও, যুদ্ধের প্রস্তুতি নিতে দাও। ধন্যবাদ।